স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। ভোলায় প্রভাবশালীদের দখলে মেঘনা তেঁতুলিয়ার ডুবোচরগুলো, অবৈধ জাল ও অপরিকল্পিত শিকারে ক্ষতিগ্রস্ত মাছের প্রজনন। সিন্ডিকেটের কবল থেকে নদী বাঁচানোর দাবি। এই জালগুলা নদীতে মাছের টোটালে বিষ মারিয়া দেয়। এগুলি যদি সরকার নদীর তনে যদি বঞ্চিত করে তাহলে নদীত মাছ হবে। এই মশারি জাল, চরগেরা জাল বা এই অবৈধ বেহুন্দি জাল, এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধের কারণে ঝুঁকিতে পিরোজপুরের উপকূলবাসী। ৪৫ কিলোমিটার বাঁধ মেরামতে প্রয়োজন ২৫০০ কোটি টাকা। একটু কাঁচা মাটি দিয়ে একটু লোদা পেরি দিয়ে যায়, হ্যাঁ যায় ধুইয়া। বর্তমান দুর্নীতি চলতেছে, আগে যারা করছে এরা দুর্নীতি করে গেছে রাস্তাঘাটে। আমরা প্রায় ১৯৭ কিলোমিটার বাঁধ আমাদের, সেটার আমরা প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ড লেভেলে এবং ঢাকায় পাঠিয়েছি। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ডুবোচরগুলো দখল করে নিয়েছে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা। অবৈধ মশারি ও চরঘেরা জাল ব্যবহার, অপরিকল্পিতভাবে মাছ শিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের রেণু ও ডিম। অবৈধ এই সিন্ডিকেটের কবল থেকে নদীকে বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ক্যামেরায় ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অব্যাহত আছে নিষিদ্ধ মশারি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার। ফলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। আগে এই সময় যেখানে নদীতে জাল ও ট্রলার নিয়ে ব্যস্ত থাকতেন জেলেরা, ঘাটগুলো থাকতো জমজমাট, সেখানে এখন মাছের সংকট আর নীরবতা। নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। সরজমিনে দেখা যায় শাহিন নামে এক মাছ ব্যবসায়ী কাচিয়ার চরে খুঁটি পুঁতে দখল করে বেঁধে রেখেছেন নিষিদ্ধ মশারি জাল। জোয়ারের সময় এই মশারি জালগুলো থাকে পানির ৫ থেকে ৭ ফুট নিচে, আর ভাটার সময় পানি শুকিয়ে গেলে মাছের পোনা, ইলিশের রেণু ও ডিম সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব জলজ প্রাণী জালে আটকে যায়। শিকারীরা জাল থেকে মাছ সংগ্রহ করলেও নষ্ট হয় অন্যান্য এসব জলজ প্রাণী। সদর উপজেলার মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকায় শতাধিক ডুবোচর রয়েছে। কাচিয়ার চরের মতো ভোলার চর, বৈরাগীর চর, ভেদুরিয়া ও রামদাসপুর চরও একইভাবে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেড় জাল, খুঁটা জাল, পাই জাল সহ ১১ ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরছে এসব সিন্ডিকেটের জেলেরা। এই জালটা দিয়ে মাছ ধরা নিশ্চিত, আমরা পেরে টান আর কি এই জালটা দিয়ে মাছ ধরি। ছোট বাচ্চা মাছ পায় আর মসুর জাল না ঘন আটকে পড়ে। সরো মাছ উঠতে আজার খাইব, আজার তো আর খাইতে পারে না। এই জালগুলা নদীতে মাছের টোটালে বিষ মারিয়া দেয়। এগুলি যদি সরকার নদীর তনে যদি বঞ্চিত করে তাহলে নদীত মাছ হবে। তবে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই চরগুলো খুব দুর্গম হওয়ার কারণে অসাধু জেলেরা সুযোগটা নেয়। তবে এই মৌসুমে এই মশারি জাল, চরগেরা জাল বা এই অবৈধ বেহুন্দি জাল, এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমাদের সাথে কোস্টগার্ড, জেলা প্রশাসন, নৌপুলিশ, পুলিশ বিভাগও আছে। ভোলার ২ লক্ষাধিক মানুষ মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে শতাধিক অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ জালে মাছ শিকারের সাথে জড়িত। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সিডর, আইলা, রিমালের মতো শক্তিশালী ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘদিনেও মেরামত হয়নি পিরোজপুরের বেড়িবাঁধ। জেলার অন্তত ৪৫ কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায়। টেকসই বাঁধ না থাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন নদী তীরের অসংখ্য মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সাইক্লোন সহনীয় বাঁধ নির্মাণে ২৫০০ কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। উপকূলবাসীকে বছরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ দুর্যোগের মুখোমুখি হতে হয়। এর মধ্যে কোনো কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে সর্বশক্তি দিয়ে। এতে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ঢুকে পড়ে জোয়ার, জলোচ্ছ্বাসের পানি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে পিরোজপুরের কচা নদী। নদীটির টগরা ফেরিঘাটের দুই পাশে 1500 মিটারের মধ্যে দক্ষিণ প্রান্তের 700 মিটার বাঁধই ক্ষতিগ্রস্ত। এ বাঁধের মতোই পিরোজপুর জেলাকে সুরক্ষিত রাখতে বেড়িবাঁধ আছে 306 কিলোমিটার, যার মধ্যে প্রায় 45 কিলোমিটারই ক্ষতিগ্রস্ত। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় এবং অনেক স্থানে টেকসই বাঁধ না থাকায় ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না। আকাশে মেঘ দেখলে কোনো রকম ঝড় তুফান হইলে আমরা খুব আতঙ্কের ভেতর বাস করি। গুড়াগাড়া লইয়া আমাগো এহেন যে সরতায় সাইকেলে দৌড়াইতায় এই বেরি বেত করিয়ে গেছে আর গলা সম্মানে পানি আমাগো ই গেছে। বারবার দেয় একটু কাঁচা মারি দিয়ে একটু লোদা পেরি দিয়ে যায়, হ্যাঁ যায় ধুইয়া। স্বাধীনতা পরবর্তী গেল 53 বছরে দেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যা অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে ফসল ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়, কিন্তু এসব বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বর্তমান দুর্নীতি চলতেছে, আগে যারা করছে এরা দুর্নীতি করে গেছে রাস্তাঘাটে। মোটামুটি করে চলে যায়, আর যেটুকু করে চলে যায় ওটু আবার ওই নদীতে আবার আষাঢ় মাসে আবার ধুয়ে নেমে যায়। ইতিপূর্বে যে বেড়িবাঁধগুলো নির্মাণ হয়েছে সেখানে দুর্নীতি আশ্রয় নেওয়া হয়েছে এবং সঠিকভাবে কাজ করা হয় নাই। আমার পরামর্শ হচ্ছে যে এখন বর্তমানে যে বেড়িবাঁধ, এটা স্থায়ী বেড়িবাঁধ হওয়া দরকার। সংশ্লিষ্ট যারা কাজ করবেন তারা যেন এই কাজে দুর্নীতি আশ্রয় না নেয়। তবে বাঁধ নির্মাণে স্থানীয়দের আগ্রহ থাকলেও জায়গা দিতে অনীহা রয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বেড়িবাঁধ করার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানুষজন জায়গা দিচ্ছে না, আবার তারা নিজেরাও চাচ্ছে যে যেন তারা স্থায়ীভাবে হতে পারে। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে স্বাভাবিকভাবে তাদের জায়গা যদি তারা দিতে চায় সেক্ষেত্রে আমরা চড়া করে প্রপোজাল পাঠাতে পারি। আর সেক্ষেত্রে যদি জায়গা না পাওয়া যায়, সরকারের পক্ষে বর্তমানে প্রজেক্ট ছাড়া অধিগ্রহণ করে কাজ বাস্তবায়ন করা আমাদের অন্য রাজস্ব খাতে সেটা সম্ভবপর নয়। পিরোজপুর ছাড়াও ঘূর্ণিঝড়ে বরিশালের সব জেলার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু কিছু অংশ ঝুঁকিতে রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ, সংস্কার ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় 2,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকার বরিশাল বিভাগের সব বাঁধগুলিকে বিবেচনায় নিয়ে আমরা প্রায় 197 কিলোমিটার বাঁধ আমাদের পুনর্বাসন করতে হবে এবং সাইক্লোন সহনীয়। সেটার আমরা প্রস্তাবনা আমরা পানি উন্নয়ন বোর্ড লেভেলে এবং ঢাকায় পাঠিয়েছি। বরিশাল বিভাগের 6 জেলায় বেড়িবাঁধের দৈর্ঘ্য 3,200 কিলোমিটার। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ 197 কিলোমিটার। ফিরদাউস সোহাগ, এখন পিরোজপুর। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে আরও জানাতে ভোমরা বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। উপদেষ্টার আগমনে বন্দরে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। রাত্রি আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা কিন্তু কিছুক্ষণ পরেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যে প্রশাসনিক ভবন সেখানে পৌঁছাবেন। এখানে প্রাথমিকভাবে যেটি জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে, এখানে একটি মত বিনিময় সভা রয়েছে। C&D এজেড অ্যাসোসিয়েশন, এখানকার যারা আমদানিকারক রয়েছেন, আমদানিকারক অ্যাসোসিয়েশন, তাদের সাথে একই সাথে ভোমরা বন্দরের যে সমস্ত অংশীজন রয়েছেন তাদের সকলের সাথে কিন্তু তিনি পর্যায়ক্রমে মত বিনিময় করবেন। এর পরপরই ভোমরা বন্দরের যে সমস্ত বন্দরের যে কার্যক্রম রয়েছে সেটি তিনি পরিদর্শন করবেন। 0 পয়েন্ট এলাকা সেটি পরিদর্শন করবেন। এখানে ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করবেন। এখানে মূলত এবছর কিন্তু একটি কাজ চলমান রয়েছে। এখানে প্রায় 1100 কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সেই প্রকল্পটি তিনি মূলত পরিদর্শনের উদ্দেশ্যে আজকে এখানে আসছেন বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এই উন্নয়ন পরিকল্পনাটি দীর্ঘদিন ধরেই এই বন্দরে বাস্তবায়ন হয়ে আসছে এবং এটি হলে এই বন্দর পূর্ণাঙ্গ যে বন্দরের যে কার্যক্রম সেটি যেমন পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু হবে, একই সাথে এখানে কাস্টম হাউস সহ বিভিন্ন দাবি দেওয়া রয়েছে এখানকার ব্যবসায়ীদের, সেটিও কিন্তু উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। তো মূলত এই বিষয়গুলো নিয়েই তিনি আজকে এখানে মত বিনিময় করবেন এখানকার ব্যবসায়ীদের সাথে। একই সাথে এখানকার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তিনি নিজে সচক্ষে সেগুলো দেখবেন, এমনটি কিন্তু বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছে। এছাড়া এই বন্দরে বর্তমানে ওয়্যার হাউস সহ শেড সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। নতুন করে কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এখানে 61 একর জমির অধিগ্রহণের একটি কার্যক্রম চলছে। সেখান থেকে 10 একর জমি ইতিমধ্যে অধিগ্রহণ করে সেখানে বালি ভরাট সহ সেখানে যে কার্যক্রম সেটি কিন্তু চলমান
বিদ্যমান রয়েছে। এছাড়া নতুন করে কিছু জমি যে নেয়ার কথা রয়েছে সেগুলো কিন্তু দ্রুত সময়ের ভিতরে সেগুলো একর করে সেগুলো যাতে বন্দর কর্তৃপক্ষ নিতে পারে সে বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে উপদেষ্টায় আসার পরেই মূলত এখানে যে তাদের যে আনুষ্ঠানিক যে মত বিনিময় সভা রয়েছে সেই সভা থেকে আসলে বিস্তারিত তথ্য জানানো হবে। রাত্রি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। জুলাই গণ অভ্যুত্থানে বরিশাল জেলার আহত ও শহীদ পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে স্মরণ সভা। এ নিয়ে আরও জানাতে জেলা শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, স্মরণ সভায় কি কি আয়োজন রয়েছে আজ? আহত ও শহীদ পরিবারের সহায়তায় কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, যথার্থই বলেছেন। আহত এবং শহীদ পরিবারের যারা সদস্য রয়েছে তাদের জন্য আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন আয়োজন রয়েছে। কিছুক্ষণ আগেই আমি বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যে তথ্যটি বললেন, যারা এখানে আহত হয়েছিলেন সেই জুলাই আগস্টে তাদের এবং নিহত হয়েছেন প্রত্যেকের পরিবারের জন্য কিন্তু একটা আর্থিক সহায়তা বা অনুদানের ব্যবস্থা রয়েছে। আজকে কিন্তু আলোচনা এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং যারা আলোচনা ও স্মরণ সভায় অংশগ্রহণ করবেন বা যাদের জন্য এই আয়োজন তাদের পরিবারের সকল সদস্যদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে তারা অনেকেই চলে এসেছেন, কেউ পথে রয়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকের এই কর্মসূচিতে আলোচনা ছাড়াও দোয়া মোনাজাতেরও ব্যবস্থা রয়েছে। একটু জানিয়ে রাখি, বরিশালে জেলায় কিন্তু 270 জনের মতো এখন পর্যন্ত পাওয়া গেছে যারা আহত হয়েছিলেন। এই সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এখন পর্যন্ত তালিকাভুক্ত করেননি এমনও কিন্তু রয়েছে। আবার যারা মারা গেছেন তাদের সংখ্যা কিন্তু 30 জন। এরা কিন্তু সবাই দেশের বিভিন্ন স্থানে, অর্থাৎ ঢাকায় মারা গেছেন বা অন্য জায়গায় মারা গেছেন। যাদের বাড়ি বরিশালে তাদের জন্য এই আয়োজন। জেলা প্রশাসক আরও জানান যে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এই আয়োজনটি করা হয়েছে। এদের জন্য বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে নানান সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা কথা বলেছিলাম কয়েকজন আহত যারা এসেছেন শিক্ষার্থী তাদের এবং তাদের পরিবারের সাথে। তারা আমাদেরকে যেটি বললেন, তারা এখন যারা আহত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি, এমন অনেকেই এসেছেন। তারা সুস্থতার জন্য সুচিকিৎসার দাবি করেছেন। আর তাদের পরিবারের সদস্য যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের জন্য চাকুরি অথবা অন্য ব্যবসা বা যাই হোক, অর্থাৎ অর্থনৈতিক একটা নিরাপত্তা এটি তারা আশা করেন। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে। ইতোমধ্যে কিন্তু বরিশাল শিল্পকলার এই রুমটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে যারা এখানে এসেছেন তারা কথা বলছেন, নিজেদের মধ্যে তারা আলোচনা করছেন এবং বর্তমান দেশে যেন সার্বিক পরিস্থিতি সুষ্ঠু থাকে, আগামীতে যেন সুন্দর একটি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে ওঠে, সেই চেষ্টা সবার অব্যাহত থাকবে, এমনটাই তারা আমাদেরকে জানালেন। এতটুকুই ছিল আমার হাতে। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা ও জনসম্পৃক্ততা বাড়াতে ফরিদপুরে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাতে ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্স হল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, কর্মশালা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন? তারেক রহমান কখন নাগাদ ভার্চুয়ালি যুক্ত হবেন? রাত্রি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, কারণ এই 31 দফা বিএনপির একটি রাষ্ট্র মেরামতের কাঠামো মেরামতের জন্য 31 দফা এবং জনসম্পৃক্তি বিষয়ক যে কর্মশালা ফরিদপুর বিভাগীয় যে সাংগঠনিক 5টি জেলা রয়েছে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী, সেই নেতাকর্মীরা কিন্তু ভোর থেকেই বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই হল রুমে আসে ফরিদপুরের এবং সকালে রেজিস্ট্রেশন শেষে কিন্তু তারা যার যার আসন গ্রহণ করে এবং ঠিক 10:30টায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এই কর্মশালা শুরু হয়। এই আনুষ্ঠানিক কর্মশালার প্রথমে বক্তব্য
রাখছেন এই মুহূর্তে খালেদা জিয়ার চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বক্তব্য রাখছেন মূল যে প্রতিপাদ্য সেই প্রতিপাদ্য নিয়ে। এই কর্মশালায় কিন্তু মূলত যে প্রশিক্ষণ কমিটি গঠন করেছে সেই কেন্দ্রীয় কমিটির সম্পাদক তিনি আছেন ডক্টর মাহাদি আমিন, তিনি রয়েছেন। এছাড়াও এই কর্মশালাকে মূলত সভাপতিত্ব করছেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা অবায়ত। তো সকাল থেকে দেখছি যে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে যেমন এই নেতৃবৃন্দ এসেছেন, তারা কিন্তু বেশ উপভোগ করছেন এবং প্রত্যেকের সাথে আমার আলোচনা হচ্ছে। তারা বলছেন যে তারেক রহমান তাদের মধ্যে যে পরামর্শ দিবেন বা যেই তার দিক নির্দেশনামূলক কথা থাকবে সেইগুলি তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের জনগণের সাথে যে সম্পৃক্ততা বা সম্পর্ক বিনির্মাণে তারা কাজ করবেন। তো আমরা যতটুকু শুনতে পেরেছি যে 3টার পর 3:30টার দিকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলবেন এবং সেই কথার মধ্যে দিয়ে তার দিক নির্দেশনার মধ্যে দিয়েই কিন্তু এই আজকের যে কর্মশালা তা শেষ হবে। তো আমরা এই কর্মশালা জুড়ে থাকবো, পরবর্তীতে কিন্তু আপনাদের আবারও বিস্তারিত জানাতে পারবো রাত্রি। ফরিদপুরে চলছে বিএনপির বিভাগীয় কর্মশালা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্র মেরামতে 31 দফার আলোচনা সভায় আয়োজন করেছে নোয়াখালী জেলা বিএনপি। আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, আলোচনা সভায় কেন্দ্রীয় পর্যায়ের কোন কোন নেতা এই মুহূর্তে উপস্থিত আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। রাত্রি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন সংস্কারে কিন্তু 10টি কমিশন গঠন করেছে এবং সেই কমিশনে কিন্তু ইতিমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের 31 দফা যে রূপরেখা সেটি দিয়েছে এবং বিএনপি বলছে তাদের এই রূপরেখা যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশে আসলে পুনরায় যে ফ্যাসিস্ট সরকার তার অস্তিত্ব মিলবে না এবং এই দেশ যে জনগণের ভোটে যাতে সরকার নির্বাচিত হতে পারে তাদের জন্য কিন্তু তাদের তো বিএনপির এই আজকে যে নোয়াখালীতে কর্মসূচি, সেই কর্মসূচিতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহজাহান। এছাড়া উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি মানবাধিকার বিষয়ক উপদেষ্টা রয়েছেন ব্যারিস্টার সাইম। এছাড়াও এখানে উপস্থিত কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যিনি সভাপতি রয়েছেন ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, তিনি সহ অন্যান্য বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন। ইতিমধ্যে সকাল 11টায় কিন্তু নির্দিষ্ট সময় তাদের যে 31 দফা বিষয়ক যে আলোচনা সভা সেটি শুরু হয়েছে। নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, নেতাকর্মীরা আসলে তাদের যে সকল নেতারা আসলে তাদের যে সকল কর্মীরা উপস্থিত রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তারেক রহমান, তার নির্দেশনায় যে 31 দফা বিএনপি প্রণয়ন করেছে রূপরেখা, এই 31 দফা জনগণের মাঝে পৌঁছানোর জন্য কিন্তু আজকের এই আলোচনা সভা তারা বলছেন তাদের এই 31 দফায় যেমনি রাষ্ট্র কাঠামোর সংস্কার রয়েছে তেমনি রয়েছে কৃষক জেলে মজুর থেকে শুরু করে সবারই কথা ওই 31 দফায় বলা হয়েছে। 31 দফায় কিন্তু রাষ্ট্রে যাতে আরো একটি নিরপেক্ষ দলীয় তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে আসলে প্রধানমন্ত্রী হিসেবে দেশভারের দায়িত্ব দিতে চায়, সে 31 দফা যদি তাদের বাস্তবায়ন করতে পারে তাহলে এটাই হবে এবং এখানে কেউ জোর করে কেন ভোট আসলে কেড়ে নেওয়ার যে চর্চা সেটি করতে পারবে না। তো এই ছিল আসলে রাত্রি নোয়াখালী থেকে বিএনপির যে আলোচনা সভা, সেটা নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালীতে চলছে বিএনপির আলোচনা সভা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী নাসিম শুভ। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত আছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিস্তারিত জানাতে নগরীর পিটিআই থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, এই ধাপে কতটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাত্রে জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম হিসেবে চট্টগ্রাম বিভাগে আজকে
পিটিআই আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবারের মতো এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখেছি লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য চট্টগ্রামে যারাই এই আন্দোলনে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা জানতে পেরেছি প্রতিটি শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে দেয়া হবে। একই সাথে যারা আহত হয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে, আজকে না হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে সেই কার্যক্রম চলমান থাকবে, এমনটি আমরা জানতে পেরেছি। এই কার্যক্রমে সকাল 10:30 মূলত উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, এবং তিনি একই সাথে কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তিনি আসার পরে আমরা দেখেছি শহীদ পরিবারের সদস্যরা যারা সন্তান হারিয়েছেন কিংবা ভাই হারিয়েছেন তারা তাকে জড়িয়ে ধরে বেশ কান্নায় ভেঙে পড়েন, আবেগ আপ্লুত হয়ে পড়েন, এবং সন্তান হারানোর যে বেদনা সেগুলো কিন্তু আমরা দেখেছি তাদের বিলাপের মধ্য দিয়ে, পরিবারের সদস্যদের বিলাপ আর্তনাদের মধ্য দিয়ে ফুটে উঠেছে। এবং সার্জিৎ সহ যারা এই এসেছেন তারা এই পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আমি বলে রাখি যে এখন পর্যন্ত এই চট্টগ্রামে যাদেরকে শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে তার মধ্যে আমরা দেখেছি যে 57 জন রেজিস্ট্রেশন করেছে এই শহীদ পরিবার, এবং তাদেরকেই মূলত আজকে এই কার্যক্রমের মধ্য দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আমরা একটু কথা বলবো যে সার্জিস আলম, আমরা একটু কথা বলতে চাই যে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, তিনি আসলে ঘুরে ঘুরে এখানে যারা পরিবার সদস্যরা এসেছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলছেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং আশ্বস্ত করছেন যে যারা এই নির্মম হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা একটু লাইভে আছি, আমরা একটু কথা বলতে চাই। সার্জিস আলম তিনি একটু আগে এসেছেন, একটু বলবেন প্লিজ যে আপনারা তো এসেছেন শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন এবং আমরা তাদেরও বিলাপ আর্তনাদও দেখতে পাচ্ছি, একটু বলবেন। ভাই আমি শুধু আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করতে চাই আসলে, যে এখানে আমাদের যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদের প্রত্যেকের সাফারিংস একজনের চেয়ে আরেকজনটা আলাদা, একদমই আলাদা। প্রত্যেকের গল্প, জীবনে তাদের এই যে নতুন অধ্যায়, তাদের যে কষ্ট, প্রত্যেকের চেয়ে প্রত্যেকের আলাদা। আমি আপনাদেরকে শুধু একটা জিনিস অনুরোধ করি, আপনার প্রয়োজন হলে আমাদের কাছে আরও সময় দেন, আমরা আরও দেরিতে প্রোগ্রাম করব, কিন্তু দয়া করে তাদের এগুলো পুরো বাংলাদেশের মানুষের সামনে, পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবেন। আজকে আপনি দেখবেন এখানে অধিকাংশ আমার শহীদ ভাইরা তাদের বাবা মায়ের একমাত্র সন্তান, বোনদের একমাত্র ভাই, তাদের আগামীর ভবিষ্যতের একমাত্র অবলম্বন ছিল। তারা তাদেরকে হারিয়ে আসলে নিঃস্ব, তারা অসহায়, তারা তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তারা এগুলো নিয়ে অনেক বেশি এখন চিন্তিত, এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা রকমভাবে তার এক একজন মেন্টাল ট্রমায় রয়েছে। আমাদের একজন মা হাত জোর করে আমাদের কাছে শুধু একটি অনুরোধ করছে যে তিনি তার সন্তানের এই যে খুনের এই বিচার চান। আমাদের কাছে ছোট্ট এমন এক বোন রয়েছে যেই বোন আসলে জন্ম হওয়ার পর এই পৃথিবীতে তার বাবার মুখ দেখেনি। তো এই বোন যে জন্ম হওয়ার পর পৃথিবীতে তার বাবার মুখ দেখেনি, মানে আমাদের কতটা শক্ত হতে হবে তাকে কোলে নিতে, আপনি একটা জিনিস শুধু চিন্তা করুন। কিংবা আমাদের যে ভাই বোন আসলে আর কোনো দিনও তার বাবাকে ভাইকে পাশে পাবে না, তাদেরকে আমরা কি বলে সান্ত্বনা দিব? আসলে আমাদের এখানে এমন অনেকেই রয়েছে যারা আসলে তাদের পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়েছে। আমরা যতই সান্ত্বনা দেই, যতই কথা বলি, ওই মানুষটিকে তো এই পৃথিবীতে আর ফিরিয়ে আনা সম্ভব না। কিন্তু আমরা এখনই দেখি যে আমরা সেই খুনিদের কথা ভুলে যাচ্ছি, সেই খুনিরাই নতুন করে গল্প সাজাচ্ছে, খুনিরা নতুন করে নতুন রূপে ফিরে আসছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই খুনিরা যে খুনগুলো করেছে, আমরা একটু আগে একটা ছবি দেখলাম যে মাথা থেকে মস্তিষ্ক আলাদা করে পাশে রাখা হয়েছে, সেভাবে তাকে কবর দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পেট থেকে তার সমস্ত নাড়িভুড়ি আলাদা হয়ে গিয়েছে। ওই একটা লাশকে 2 জন পুলিশ একটা গাড়িতে তুলে ছুঁড়ে মারছে, আবার সেখান থেকে সেই লাশ পড়ে যাচ্ছে। একটা ভ্যানের উপরে 10-15টা লাশ এভাবে স্তূপ করা হয়েছে, সেগুলো একটা প্লাস্টিক দিয়ে ঢাকা হচ্ছে এবং পরিশেষে সেটিকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে। এমন মানে নরপিশাচের মতো, কীটের মতো খুন যেই মানুষটা যার হুকুমে হয়,
সে মানুষটার গল্প এই বাংলাদেশে কিভাবে হয়, সেই মানুষটার পক্ষে সাফাই গাওয়া এই বাংলাদেশে কিভাবে হয়। রাজনীতি থাকতে পারে, দল থাকতে পারে, কিন্তু এই খুনির নাম এই বাংলাদেশে কিভাবে উচ্চারিত হয়। আমরা আপনাদেরকে জাস্ট একটা জিনিসই অনুরোধ করব, এই খুনির নাম এখনও যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, স্ট্যাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান, যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের যে এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আমরা আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন, কারণ পৃথিবীর কোনো কিছু দিয়ে এগুলো পূরণ করা সম্ভব নয়। আমরা আসলে ভাই আমাদেরও ইমোশন আছে, আমাদেরও চোখ দিয়ে পানি আসতে চায়, আমরা সর্বোচ্চ কষ্ট করে সেই পানিটাকে আটকে রাখি এই কারণেই যে আমাদের চোখ দিয়ে পানি পড়ে আমরা যদি দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের এই যে হাজার হাজার ভাই বোনেরা রয়েছে, বাবা মা রয়েছে, তারা তো দুর্বল হয়ে যাবে। আমরা চাইলেও এটা পারি না। আমাদের নিজেদের সব কিছুর বিরুদ্ধে গিয়ে আমাদের চোখের পানি আমাদের আটকে রাখতে হয়। কিন্তু জনবল সংকটে ময়মনসিংহ থেকে গত 6 দিন ধরে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। রাত্রি লোকাল যে ট্রেনগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করার জন্য এখনও রেল কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আসলে আমাদের চোখে পড়েনি। আমরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও আসলে বিষয়টি জানে না, তারাও বলতে পারছে না যে আসলে কখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে এবং এই লোকাল ট্রেনগুলো আবার চালু হবে। এবং এটির কারণে কিন্তু যাত্রীরা বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যারা নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ এবং জামালপুরের দেওয়ানগঞ্জ রুটে চলাচল করেন, তাদের জন্য কিন্তু এই লোকাল ট্রেনটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই এলাকাগুলোতে কিন্তু সরাসরি বাস যোগাযোগ নেই, যার কারণে যাত্রীদের প্রথম পছন্দ হয়ে থাকে এই লোকাল ট্রেন। এবং ময়মনসিংহ রেল স্টেশন থেকে এই 3টি গন্তব্যে 8 জোড়া ট্রেন চলাচল করে বলে আমরা রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে প্রতিদিনই আসলে সকাল থেকে এইসব গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা আসেন এবং অপেক্ষা করে পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় তারা তাদের গন্তব্যে পৌঁছে যান। কিন্তু যাত্রীরাও বলতে পারছে না যে আসলে এই ট্রেনগুলো কখন চালু হবে বা এই ট্রেনগুলো কখন আবার আগের মতো যাত্রা শুরু করবে, সেটি ময়মনসিংহের রেলওয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু বিষয়টি বলতে পারছে না। বিশেষ করে 6 দিন ধরে কিন্তু একটি লোকাল ট্রেনের এই অচল অবস্থার কারণে বেশ দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের যারা চাকরিজীবী আছেন। বিশেষ করে জামালপুরের নান্দিনা, নরুন্দি সহ বিভিন্ন এলাকায় এবং নেত্রকোনা রুটেরও বিভিন্ন এলাকায় চাকরিজীবীরা সকালে এই লোকাল ট্রেন ব্যবহার করে তাদের চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যান, তারা কিন্তু সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। আমরা প্রতিদিনই দেখছি যে এই রেল স্টেশনে বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষক তারা কিন্তু অপেক্ষা করেন, কিন্তু না পেয়ে পরবর্তীতে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন দিয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে যান। এবং এখানে পণ্য পরিবহনেও একটি সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে আশপাশের এলাকার যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু প্রথম পছন্দ থাকে এই লোকাল ট্রেনগুলো। ময়মনসিংহ থেকে মালামাল পরিবহনের ক্ষেত্রে সেটিও কিন্তু করতে পারছেন না। এবং এখানে আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানের সাথে। তিনি যেটি বলেছেন যে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েই কিন্তু এই লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ করেছেন। আবার যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দেবে তখনই তারা চালু করবেন, তবে কখন এটি চালু হবে এটি কিন্তু তারা বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহে গত 6 দিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। সেখানকার যাত্রীদের ভোগান্তির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় 3 কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পের শুরু থেকে উঠেছে অনিয়মের অভিযোগ। দরপত্রে বরাদ্দ থাকা সত্ত্বেও পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা ভরাট ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে সড়ক নির্মাণের অভিযোগ ঠিকাদারদের বিপক্ষে। এমনকি মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। এত অনিয়মের পরেও এলজিইডি কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আসাদ জামানের প্রতিবেদন। হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দারবাড়ি থেকে মহিষাকুলা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। 2022-23 অর্থ বছরে এই সড়ক সংস্কার কাজে বরাদ্দ দেওয়া হয় প্রায় 3 কোটি টাকা।
সে সময় এলজিডি জিডিপি 3 প্রকল্পের আওতায় এই কাজ পায় মেসার্স সেলিম এন্টারপ্রাইজ। তবে সড়কের জন্য ৩৯ লাখ টাকার মাটি কেনার বরাদ্দ দেওয়া হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের 3 ফসলি জমি থেকে মাটি কেটে নেয় ঠিকাদার হানিফ আলী। আগে কাটার কালে বাধা দেওয়া হয়েছিল, বাধা দিলেও ফিরে নেয়, বান্দা বাড়ি ঘর কাইটে নিয়ে গেছে। পাশের জমি যে কাইটে নিয়েছে ভেগুদে কৃষি খামারের জমিগুলো নষ্ট করছে, এই পর্যন্ত কোনো ভর্তুকি দিতেছে না। এছাড়া সড়ক সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ইতোমধ্যে ধসে পড়েছে সড়কের জন্য তৈরি গাইডওয়াল, আর রাস্তার জন্য ফেলা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। বারবার এলজিইডির দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেই বলছেন স্থানীয়রা। হানিফ ঠিকাদার এরা সব মানে চক্রান্ত করে টাকা পয়সা খায়, এটা মনে করেন রাস্তাটা 2 নম্বরই করতেছে। সাইডে যদি চেকার দিত, গাঁথনি দিত, তাহলে অনেকদিন লাস্টিং করতো। কাজ সেরকম মজবুত হচ্ছে না। খোয়া তো সব ধুলা, হলে পরে এমনি ডিজাইন হলে পরে এমনি মিলা যায়, সব খোয়া থাকে না। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন সড়ক নির্মাণ কাজে কোনো ত্রুটি থাকলেও তার ব্যবস্থা নেওয়া হবে। মহিষাখলা রাস্তার কাজের বিষয়ে আমাদের কাছে কিছু অবজারভেশন এসেছে। আমরা ত্রুটি বা কোনো মালামালগত সমস্যা থাকলে সেটা সংশোধন করার ব্যবস্থা নিব। অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে গিয়ে স্থানীয়ভাবে রোড এমবেকমেন্ট তৈরির মাটির কাটার বিষয়টা যেটা এসেছে, ঠিকাদার আংশিক তাদের পোর্শনটা সংশোধন করেছে, বাকিটাও নিশ্চিত করা হবে। আমাদের এটা চলমান কাজ। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুরে সড়কের নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। তবে কাজের মেয়াদ পার হলেও শেষ হয়েছে মাত্র 60% কাজ। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। বগুড়ায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে নিরাপদ সবজির। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট পেলে রপ্তানি হবে এসব সবজি। এরই মধ্যে শেষ হয়েছে মাঠ পর্যায়ের কাজ। আরও জানাতে বগুড়ার শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, নিরাপদ সবজি উৎপাদনের প্রথাগত চাষ পদ্ধতির তুলনায় খরচের তারতম্য কেমন দেখতে পাচ্ছেন? আর একই সাথে জানাবেন, সবজি রপ্তানি করা সম্ভব হলে কৃষকরা আসলে কতটুকু লাভবান হবেন? হ্যাঁ, রাত্রি আপনি জানেন যে বগুড়ার শিবগঞ্জ এলাকা কিন্তু একটি সবজি খ্যাত এলাকা, এবং এই এলাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণ সবজি এখানে উৎপাদন হয় এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই সবজিগুলো সরবরাহ করা হয়। তবে বিগত বছরগুলোতে কখনো কৃষক সবজির দাম পেয়েছে, কখনো পায়নি। তাই এখানে কৃষি বিভাগ চাচ্ছে যে একটি রপ্তানি বাজার সৃষ্টি করতে কৃষিতে, যাতে করে কৃষক এখানে ন্যায্য দাম পায় এবং তারা যেন প্রথাগত যে পদ্ধতি আছে সবজি চাষে, সে সবজি চাষ থেকে সরে এসে যেন একটা ভালো সবজি চাষের দিকে মনোযোগী হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে উত্তম কৃষি চর্চা যে চর্চাটি, সে চর্চার মাধ্যমে কিন্তু এখানে সবজি চাষাবাদ শুরু হয়েছে, যে সবজিটি কিন্তু আন্তর্জাতিকভাবে বিদেশে রপ্তানি করা যাবে এবং সেখানে কোনো বাধা থাকবে না। এখন সাধারণত বিদেশের সবজি রপ্তানি করতে গেলে বিভিন্ন বাধার মুখে পড়তে হয়, কখনো সবজি ফেরত আসে। এ অবস্থাতে কাটিয়ে উঠতেই কিন্তু এখানে মাটি, পানি, বীজ থেকে আরম্ভ করে প্রায় 246 প্রকার নিয়ম কানুন মেনেই কিন্তু সবজিটি রপ্তানি করা হবে ইউরোপ সহ বিভিন্ন দেশে, এবং সেখানে কৃষক কিন্তু একটি বড় ধরনের লাভবান হবে। এবং কখনো যে সবজির দাম কমে যায়, কখনো বাড়ে, সেক্ষেত্রে কিন্তু একটা সমতা আসবে সবজিতে, এবং দামের যে সমতা এবং কৃষকের যে লাভবান হওয়ার যে বিষয়, সেটি কিন্তু এখানে নিশ্চিত করা যাবে। এখানে কৃষি বিভাগ, সরকারি কৃষি বিভাগ এটিকে একটি পরীক্ষামূলক সবজি রপ্তানিমুখী করার জন্য যে সবজি চাষ, সেটি কিন্তু বগুড়াতে শুরু করেছে। এখানে বাঁধাকপি, শশা এবং জয়পুরহাটে কচুরলতি, এরকমভাবে দেশের বিভিন্ন স্থানে যে জিনিসগুলো বিদেশে রপ্তানি হয়, সে জিনিসগুলো বিদেশে যেন ভালোভাবে রপ্তানি করা যায় এবং মান নিয়ন্ত্রণ করে নিরাপদ সবজি যেন করা যায়, সেক্ষেত্রে কিন্তু কৃষি বিভাগ একটি উদ্যোগ গ্রহণ করেছে। সে উদ্যোগের অংশ হিসাবে কিন্তু বগুড়ার শিবগঞ্জে কিন্তু এই বাঁধাকপিটা চাষ হয়েছে। এখানে কিন্তু সার যে পরিমাণ আগে ব্যবহার হতো, তার কিন্তু অর্ধেক পরিমাণ সারও ব্যবহার হচ্ছে না। বিশেষ করে জৈব প্রক্রিয়ায় কিন্তু এখানে চাষাবাদটা শুরু হয়েছে, এবং যে কীটনাশক ব্যবহার হতো পাশের জমিতে, সেখান থেকে অর্ধেকের কম কীটনাশক ব্যবহার করে কিন্তু একটা নিরাপদ সবজির যে চাষ, সেটি কিন্তু এখানে করা হচ্ছে, এবং এটি পরীক্ষামূলক কাজ শেষ হয়ে গেলেই কিন্তু বিদেশে রপ্তানি করা সম্ভব। তো এই ছিল রাত্রি আমার কাছে বগুড়ার যে সবজি চাষ তার সর্বশেষ। বগুড়ায় চলছে পরীক্ষামূলকভাবে নিরাপদ সবজি চাষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী মাজেদুর রহমান।
উত্তরের জেলা পঞ্চগড়ে হাজারো চড়ুইয়ের মিলন মেলা। সন্ধ্যার আকাশে তাদের ছোটাছুটি আর কলরবে মুখরিত প্রান্তর। শত শত হাজার হাজার চড়ুই পাখি আসে একসাথে, যখন ওড়ায় খুব ভালো লাগে। এই পাখিগুলো দেখলে আমাদের মন ভরে যায়। এরকম পাখি মনে হয় না যে অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে আছে। পাখি রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্ব আছে। দেশীয় পাখি যখন বিলুপ্তির পথে, তখন হাজারো চড়ুইয়ের মিলন মেলা চোখে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার আকাশে তাদের বেপরোয়া ছুটাছুটি আর কলরবে মুখরিত হয়ে ওঠে শহরের পথ প্রান্তর। বেলা ডোবার আগে ঝাঁকে ঝাঁকে আসে চড়ুই। এমন দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখুন উত্তরের পাখির গল্প। বেলা যখন পশ্চিমে নুয়ে পড়ে, শান্ত শহরে ক্লান্ত পথিক যখন খোঁজে কিঞ্চিত অবসর, যখন সান্ধ্যকালীন প্রার্থনার আয়োজনে মাতে চারপাশ, ঠিক তখনই শুরু হয় চড়ুইয়ের আনাগোনা। একটি দুটি করে হাজারো চড়ুই চষে বেড়ায় শহরের এপাড়া থেকে ওপাড়া। কলকাকলিতে মুখরিত করে তোলে নগরীর পরিবেশ। হেমন্তের পাকা ধানের ঘ্রাণ আর হালকা শীতের আওয়াজে সীমান্ত জনপদ পঞ্চগড় জেলা শহরে বাড়ে চড়ুইয়ের আনাগোনা। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায় ওরা। উড়তে উড়তে ক্লান্ত হলে কিছুটা সময় বিশ্রাম নেয় শহরের বৈদ্যুতিক তার বা দোকানের চালায়। একসাথে তাদের ছুটে বেড়ানোর দৃশ্য মন ছুঁয়ে যায় পাখিপ্রেমীদের। প্রতিদিন আসরের পর বিশেষ করে তারে আমাদের মসজিদের উপরে শত শত হাজার হাজার চড়ুই পাখি আসে একসাথে, যখন ওড়ায় খুব ভালো লাগে। চড়াই পাখিগুলো হাজার হাজার পাখি এসে আমাদের সাইডে বসে, আমাদের দেখে খুব আমার আনন্দ লাগে। এগুলো দেখার জন্যই আমরা বিশেষ করে এই বাজারে ঢুকলেই এই সাইডটাতে আসি দেখার জন্য আর কি। এই পাখিগুলো দেখলে আমাদের মন ভরে যায়। এরকম পাখি মনে হয় না যে অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে আছে। শহরের দোকানি থেকে শুরু করে সবাই উপভোগ করে চড়ুইয়ের এই খেলা। কেউ তাদের বিরক্ত করে না। নির্ভয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়ায় চড়ুইয়ের দল। মাত্র 20 থেকে 30 মিনিট ওড়াউড়ির পর নেড়ে ফিরে যায় তারা। এই যে কিচির মিচির, এই যে মানে একটা মুগ্ধময় একটা যে সৌন্দর্য, বাজারের সব মানুষজন আমরা অবলোকন দৃষ্টিতে উপভোগ করি। আমরা অনেক সময় তাকায় তাকায় দেখি এত সুন্দর পাখি, হাজার হাজার পাখি কই থেকে যে আসে, কি যে ভালো লাগে। মনে চায় শুধু দেখতেই, সবসময় শুধু দেখতেই মনে চায়। পাখিদের আবাসস্থল দিন দিন কমে আসছে। উজাড় হচ্ছে বনভূমি। তাই হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির পাখিও। কবিদের গান ও কবিতায় যে পাখিরা জায়গা করে নিয়েছে, সেই চড়ুই সহ দেশীয় পাখিদের নিরাপদ আবাস গড়ে তোলা এখন সময়ের দাবি বলে মনে করেন প্রকৃতিপ্রেমীরা। বিদ্যুতের তারে সাম্প্রতিক সময়ে প্রচুর চড়ুই পাখি দেখতে পাচ্ছি। এতে করে বোঝা যায় যে এই পাখিগুলো এখনও আশেপাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে থাকে, কিন্তু তাদের সঠিক আশ্রয়ের অভাবে, সঠিক আবাসনের অভাবে এবং পরিবেশগত বিরূপতার অভাবে তারা বছরের সব সময় জুড়ে আমাদের চোখে পড়ে না। এই জন্য পাখি রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্ব আছে। সকলেরই আরও অধিক মনোযোগী হওয়ার দরকার আছে। পাখিরা নির্ভয়ে উড়বে, ছবে আকাশ, শহরের সন্ধ্যায় যোগ করবে অনন্য মাত্রা, এমনটাই প্রত্যাশা পাখিপ্রেমীদের। এখানে সন্ধ্যা নামে স্নিগ্ধ পায়ে, শান্ত আকাশ মুখরিত হয়ে ওঠে হাজারো চড়াইয়ের গানে। ওরা প্রকৃতির সম্পদ, ওরা প্রকৃতির সৌন্দর্য। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।